সম্মানিত দর্শক, প্রথমে জানাই প্যারাডাইস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস টিভির পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে জুলাই মাসের 28 তারিখ, এখন সকাল 5:30 বাজে। আমরা বেরিয়ে পড়েছি দীঘা ভ্রমণ করতে। পূর্ব মেদিনীপুরের দীঘা একটা খুবই জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন। সেখানে বাড়তি অ্যাট্রাকশন করেছে জগন্নাথ ধাম। তো আজকে জগন্নাথ ধাম দর্শন করতে যাচ্ছি, যেহেতু অনেক দিনের ইচ্ছা ছিল যে উদ্বোধনের দিন যাব, কিন্তু কোনো কাজের জন্য যেতে পারিনি। তো আজকে একটা চ্যালেঞ্জ নিয়ে বেরিয়েছি, যেহেতু আমি একা বার হচ্ছি এবং আমার কাছে আছে এই 1000 টাকা। দেখতে পাচ্ছেন, এই 1000 টাকা কিন্তু আমার কাছে আছে। এই 1000 টাকা দিয়ে আমার 2 দিনের দীঘা ট্যুরের প্ল্যানিং, এটা কি সম্ভব সেটা নিয়ে কিন্তু আমরা পুরোপুরি আপনাদেরকে দেখাবো। কত খরচা করছি, কোথায় কোথায় খরচা করছি, কিভাবে খরচা করছি, কি খাচ্ছি, কোথায় থাকছি, কিভাবে আমরা যাতায়াত করছি। যেহেতু আমরা লোকাল ট্রান্সপোর্ট ইউজ করব, ওখানে খুবই সস্তার হোটেলে থাকবো, ওখানকার সস্তার খাবার খাবো। তো আমি দেখাবো যে 1000 টাকায় কিভাবে একজন সাধারণ গরিব মানুষ যারা দীঘায় যেতে চায় কিন্তু অনেক টাকার ভয়ে হয়তো তারা যেতে পারে না, 1000 টাকায় আমরা এই দীঘার ট্যুরটা আমরা কমপ্লিট করব। একা কেউ যদি মনে করে যে 1000 টাকা নিয়ে দীঘায় যাবে, সে কি সারভাইভ করতে পারবে? এ নিয়ে আজকে আমাদের ভিডিও। অবশ্যই আমাদের ভিডিওটা পুরোপুরি দেখতে থাকবেন। আজকে 1000 টাকার চ্যালেঞ্জ নিয়ে আমি বেরোচ্ছি, দেখা যাক করতে পারি কিনা। তো সম্মানিত দর্শক, আমি কিন্তু বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। আজকে আমরা 1000 টাকার চ্যালেঞ্জ নিয়ে বেরিয়েছি। দেখতে পাচ্ছেন সকালবেলা এখন 6টা বাজে, আকাশে প্রচণ্ড মেঘ, জানি না বৃষ্টি হবে কিনা, তবুও তো আপনাদের জন্য আমাদেরকে যেতেই হয়, সেই জন্যই বেরিয়ে পড়েছি। তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সবাই মিলে কিন্তু আজকে দীঘাটাকে আমরা এনজয়মেন্ট করব। অনেক কিছু প্ল্যানিং রয়েছে দীঘাতে গিয়ে, সেই প্ল্যানিংগুলো আমি করব। তো অবশ্যই আমার সঙ্গে থাকুন। আবার কিন্তু কাঁথি সেন্ট্রালে চলে এসেছি। এখান থেকে দীঘার বাস নেব, দেখি দীঘার বাস কখন পাই। লোকাল বা সরকারি যে কোনো বাস পেলেই আমরা দীঘায় চলে যাব। দীঘা এখান থেকে অনেকটাই রাস্তা, তো আমাদের যেতে আরও ঘন্টাখানিক সময় লাগবে। সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বাস পেয়ে গেছি দীঘার জন্য। কাঁথি থেকে দীঘার ভাড়া হচ্ছে 40 টাকা। এবার আপনাদের খরচার হিসেবটা দিই। এই পর্যন্ত আমার আসতে কত খরচা হলো। 6 লেন থেকে নিউ টাউন পর্যন্ত 20 টাকা, এবং নিউ টাউন থেকে ধর্মতলা পর্যন্ত 25 টাকা। ধর্মতলা থেকে আমাদের দীঘার ভাড়া হচ্ছে 130 টাকা। আমি যেহেতু কাঁথিতে নেমে গেছি, তো 130 টাকাই নিয়েছে। আর আমাদের ওখানে সকালবেলার ব্রেকফাস্ট হচ্ছে 30 আর 30 60 টাকা, এই টোটাল খরচা। এবং কাঁথিতে এসে শুভেন্দুর বাড়িতে যাওয়া 10 টাকা, আসা 10 টাকা। মোটামুটি এই পর্যন্ত আমাদের 300 টাকা খরচা হয়েছে। আমরা এই বাসে করে এসেছি, আমরা মোটামুটি এই বাস থেকে নামলাম এবং এখন দীঘার সমুদ্র সৈকতের দিকে যাব। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। দীঘায় নেমে গেছি, দেখতে পাচ্ছেন আমি ওল্ড দীঘার যে মোড়টা রয়েছে, সেই মোড়ের 3 মাথা মোড়ের সামনে রয়েছি। এবং এখান থেকে ডান সাইডে 200 মিটার গেলেই কিন্তু আমাদের বে অফ বেঙ্গল আমরা দেখতে পাবো, এবং বে অফ বেঙ্গলের ফার্স্ট লুক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং বে অফ বেঙ্গলের যে মধুর একটা সুন্দর দৃশ্য, সেই দৃশ্যটা কিন্তু আমি অকপটে নিয়ে আসবো, এবং সেখানকার কি পরিস্থিতি চলছে, হাইট আছে নাকি ভাটা আছে, সেগুলো দেখব। ভাড়া থাকলে সেটাও দেখাবো এবং জোয়ার থাকলে সেটাও দেখাবো। ওল্ড দীঘার এই যে মোড়টা দেখতে পাচ্ছেন, এই মোড়টা ডাইরেক্ট যদি এদিকে চলে যান তাহলে কলকাতার দিকে চলে যাবেন, এবং এই দিকে যে রোডটা গেছে, এই রোডটা নিউ দীঘা বা আপনার জগন্নাথ ধামের দিকে চলে যাচ্ছে। এবং এখান থেকে রাইট সাইডে যে রাস্তাটা যাচ্ছে, এই রাইট সাইডে এই রাস্তাটা কিন্তু বে অফ বেঙ্গলে চলে গেছে। তো আমরা অবশ্যই সমুদ্র সৈকতের দিকে যাব। এখানকার যারা টুরিস্ট তারা সব ফিরছে, তারা বে অফ বেঙ্গলে গেছিলো। প্রচণ্ড হাওয়া রয়েছে, এই হাওয়াটা খাওয়ার জন্যই তো সবাই দীঘায় চলে আসে এই গরমের সময় এবং বর্ষার সময়, কারণ এই হাওয়াটা প্রচণ্ড সুমিষ্টি এবং ঠান্ডা। 2025-এর আমার চ্যানেলে বে অফ বেঙ্গলের ফার্স্ট লুক দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এখন সরাসরি রয়েছি ওল্ড দীঘা থেকে, এবং প্রচণ্ড টাইট থাকার জন্য দেখতে পাচ্ছেন দড়ি টাঙানো রয়েছে। বে অফ বেঙ্গলে কাউকে নামতে দেওয়া হচ্ছে না, চান করতে দেওয়া হচ্ছে না, এবং এখানকার যে সমস্ত প্রশাসন রয়েছে তারা কিন্তু প্রচণ্ড স্ট্রিক্টলি এখানে সিস্টেম মেনটেন করছে। যেহেতু অনেক ইনসিডেন্ট ঘটেছে, এর আগে অনেক অ্যাক্সিডেন্ট ঘটেছে, সেই জন্য এখানে যাতে
কোনো রকম অ্যাক্সিডেন্ট না ঘটে সেই জন্য এখানে এই ব্যারিকেডগুলো করা হয়েছে। এবং এখানে খুব সুন্দর পরিবেশনা, এখানকার দীঘা যে প্রশাসন রয়েছে তারা প্রচেষ্টা করছে। তো অবশ্যই আমরা প্রশাসনকে সাধুবাদ জানাই। আজকে যেহেতু দীঘাতে মেঘাচ্ছন্ন আকাশ এবং সূর্য তেমন দেখা যায়নি, আর এখন যেহেতু হাই টাইড রয়েছে সেই জন্য জলে নামতে দেওয়া হচ্ছে না। এখানে হাজার হাজার ট্যুরিস্ট এখানে যে গার্ডওয়ালগুলো করা রয়েছে সেই গার্ডওয়ালে বসে রয়েছেন এবং এখান থেকে তারা সরাসরি যে বে অফ বেঙ্গলের এই যে সুন্দর দৃশ্য তারা উপভোগ করছেন। এবং এখান থেকে ডাইরেক্ট কিন্তু হাই লো টাইড হলে অবশ্যই নামতে দেওয়া হবে। এবং এখান থেকে 1 কিলোমিটার দূরে রয়েছে একটা স্নানের ঘাট, সেখানেও যাওয়ার চেষ্টা করব, সেখানে গিয়ে দেখব সেখানে নামতে দিচ্ছে কিনা। এর আগেও দীঘার ব্লগ কিন্তু আমার চ্যানেলে রয়েছে, সেগুলোর লিঙ্ক আমি আপনাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো। আজকে যেহেতু আমাদের এই দীঘার সমুদ্র সৈকত দেখানোর জন্য কিন্তু আমি আসেনি, আজকে এখানকার যে জগন্নাথ ধামটা ওপেনিং হয়েছে 2025-এ সেটা দেখানোর জন্য এসেছি। তো বন্ধুরা, প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকাল থেকে, এখন ভালো করে ব্রেকফাস্টও হয়নি, এখন প্রায় 2টো বাজে। তো এখন লাঞ্চ করতে হবে, না করলে কিন্তু আর পেট চলছে না, এমনি শরীরটা খারাপ সবাই জানো। তো সকাল সকাল এখন লাঞ্চ করতে যাব, দেখি এখানে কি পাওয়া যায়। চিকেন মটন কিছু খাবো না, যেহেতু দীঘায় আসলেই মাছ মাছ করতে থাকে মনটা, সেই জন্য অবশ্যই মাছ খাবো। দেখি যদি পমফ্রেট মাছ পাই তাহলে খাবো। এবং এখানে তোমাদেরকে দেখাবো পমফ্রেট মাছের এখন কি প্লেট নিচ্ছে। আর সন্ধ্যাবেলা যেহেতু রয়েছি, এখন রাত প্রায় 10টা-11টা পর্যন্ত, তো এখানকার যে স্ট্রিট ফুডগুলো হয় বা ফিশ ফ্রাইগুলো হয় সেগুলো অবশ্যই দেখাবো। আর এখানকার তো 7টার সাইক্লোনটা তো হবেই। দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু দীঘাকে প্রচণ্ড উন্নয়ন করেছে এবং সামনেই একটা অনেক বড় পার্ক মতো করেছে। এবং দেখতে পাচ্ছেন একটা সুন্দর গেট এখানে দেখতে পাচ্ছি। এ সাইডেও খুব সুন্দর একটা লক্ষ্মীর ভাণ্ডারের যে লক্ষ্মীর ভাণ্ডারটা হয় সেই লক্ষ্মীর ভাণ্ডার করার চেষ্টা করা হয়েছে। এবং ভিতরে পার্ক রয়েছে, ভিতরেও একটু পরে ঢুকবো। এখনকার ওয়েদারটা খুবই মনোরম, খুবই পিসফুল ওয়েদার, যেহেতু রৌদ্র তেমন নেই, সারাদিন মেঘাচ্ছন্ন আকাশ আর সমুদ্রের হাওয়াটা খুবই ঠান্ডা, সেই জন্য মনোরম পরিবেশ। যেহেতু দীঘাতে যদি রৌদ্র ওঠে দুপুরবেলা প্রচণ্ড গরম হয় এবং এখানে বসা যায় না, যেহেতু আজকে মেঘাচ্ছন্ন আকাশ এবং হাওয়া চলছে সেই জন্য প্রচণ্ড ভালো লাগছে। এবং দুপুরবেলা কিন্তু সমস্ত ট্যুরিস্ট এখানে সুন্দরভাবে ঘোরাফেরা করতে পারছে, বসে সবাই চিল করতে পারছে, খুব সুন্দরভাবে কিন্তু তারা সময় কাটাতে পারছে। এবং আমিও তাদের সঙ্গে একজুট হয়ে কিন্তু এনজয়মেন্ট করছি। দূরে ওই যে সমুদ্রের মাজায় একটা পাথরের স্ট্যাচু মতো দেখতে পাচ্ছ, ওটা নিয়ে কিন্তু আমার একটা হিস্ট্রি আছে। যেহেতু 2011 সালে আমার বিয়ে হয় এবং আমি কিন্তু দীঘাতে হানিমুনে আসি। ওই যে পাথরের স্ট্যাচুটা দেখছো, আমরা যখন আসি তখন দেখি জলটা আরও কিছুটা দূরে চলে গেছে এবং ওই পাথরের স্ট্যাচুর নিচে একটা গর্ত হয়ে আছে এবং সেই গর্তে একটা বড় মাছ, সেই হেলিকপ্টার মাছ নাকি মাছ আছে, সেই মাছ ওখানে ঘুরছে। এবং আমার ওয়াইফ ওই মাছটাকে দেখতে পায়, ও তো খুব আপ্লুত, যেহেতু ও মাছের দেশের মানুষ। মাছটাকে দেখে আমাকে বলে, দেখো না কত বড় মাছ, চলো ধরি। বলি না বাবা, যদি বৃষ্টি থাকে ওটাকে ধরা যাবে না। এবং আরও দেখলাম কয়েকটা ছেলে দৌড়ে এসে মাছটাকে ধরে নিল, নিয়ে ছুটে তারা কিন্তু পালিয়ে গেল। তো সত্যি দীঘায় মানুষের অনেক স্মৃতি থাকে, কারো তো প্রচণ্ড ভালো স্মৃতি থাকে, কেউ আবার এখানে এসে তার প্রিয়জনকে হয়তো হারিয়েছে, এই সমুদ্রের অতল গভীরে হয়তো হারিয়ে গেছে। তারা দুঃখ এবং জ্বালা নিয়ে, কিন্তু তারা সুখের আশা এসেছিল, তারা জ্বালা নিয়ে ফিরেছে। তো অবশ্যই যারা দীঘায় আসবেন নিজেকে প্রোটেকশানে রাখবেন এবং একটু আনন্দের জন্য, একটু উল্লাসের জন্য আপনারা যদি নিজের জীবনটাকে বিপদে ফেলেন তাহলে কিন্তু আপনার পরিবার, আপনার পরিজনের খুবই সমস্যায় তারা পড়ে যাবে। সেই জন্য এখানে এসে উন্মাদনা নয়, অবশ্যই মদ্যপ অবস্থায় কেউ সমুদ্রে নামবেন না। আর সবাই কিন্তু নিজেকে খেয়াল রাখবেন, অবশ্যই কোমর জলের নিচে যাবেন না। সুন্দরভাবে কিন্তু আপনারা এখানে এসে স্বচ্ছভাবে ঘুরে বেড়াবেন এবং দীঘাকে পরিষ্কার রাখবেন, দীঘাকে সুন্দরভাবে ক্লিন রাখবেন। সবাই মিলে কিন্তু এনজয় করবেন এবং ভদ্রতা বজায় রাখবেন।
আর আমরা সবাই একত্রিত, হিন্দু মুসলিম সবাই কিন্তু আমাদের এই জনপ্রিয় ডেস্টিনেশন দীঘাকে আরও সুন্দরতর করার জন্য আমরা প্রচেষ্টা করব। আর আমরা রাজ্য সরকারকে অনেক ধন্যবাদ দেবো, অনেক থ্যাংক ইউ দেবো, এবং দীঘা যে উন্নয়ন অথরিটি রয়েছে তাদেরকেও থ্যাংক ইউ দেবো, কারণ তারা কিন্তু দীঘাটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। এখানকার যে পরিবেশ খুব সুন্দর হয়েছে, তার সঙ্গে সঙ্গে বাড়তি অ্যাট্রাকশান যেটা হয়েছে সেটা হচ্ছে জগন্নাথ ধাম। যেহেতু এখনও দেখিনি, আর কিছুক্ষণ পরেই আমরা কিন্তু জগন্নাথ ধামের দিকে যাব। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে কোঅপারেটিভ করুন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন, আমাদের ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন। আর অবশ্যই যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। একটা পিয়ান ইউজ বাথরুমে এসেছি, বাথরুমটা মোটামুটি ক্লিন আছে, যেহেতু এটা দেখতে পাচ্ছেন ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম রয়েছে এবং বাথরুমটা ভালোই রয়েছে। এখানে আমরা অবশ্যই আরও কিছু দেখাবো। আমি একটা পিয়ান ইউজ টয়লেটের সামনে দাঁড়িয়ে আছি। টয়লেটটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, মোটামুটি চলার মতো সমস্যা নেই। যেহেতু এটা তো পার্সোনাল টয়লেট নয়, এটা হচ্ছে আপনার সর্বজনীন টয়লেট, সেজন্য ভালোই আছে। আর এখানে প্রচণ্ড হাওয়া চলছে। আসার পরে একটু টায়ার্ড হয়ে গেছিলাম, যেহেতু রাত্রে ঘুম হয়নি, 1টার দিকে ঘুমিয়েছি, 4টে উঠে গেছে, মানে 4 ঘন্টা মতো ঘুম হয়েছে। সেই জন্য মাথাটা একটু গরম হয়ে গেছিলো, মাথায় একটু জল দিয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। এবং এখানে যেহেতু রোদ্দুর নেই আর হাওয়াটা চলছে প্রচণ্ড সুন্দর। আর কি বলবো, এত সুন্দর মনোরম ওয়েদার, মানে এখান থেকে যেতে ইচ্ছা করছে না, কিন্তু পেটে বড় খিদে পাচ্ছে। সেই কাল রাত থেকে কিছু খাওয়া নেই, অবশ্যই এখন খেতে যাব। দেখি এখন কি খেতে পাই, যেহেতু দীঘায় আসলে মনটা মাছ করে, তো অবশ্যই মাছ খাবো, পমফ্লেট হোক অথবা কাতলা হোক বা রুই হোক, যে কোনো কিছু একটা খাবো। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, চলুন আমরা এগিয়ে যাই এবং হোটেলগুলো দেখি কোন হোটেলে খেতে পারি। অবশ্যই বেশি বাজেট নেই জানেন, সেই বাজেট অনুযায়ী আমাকে খেতে হবে। বন্ধুরা, আমরা একটা হোটেলে চলে এসেছি, এখানেই আজকে খাবো। দেখি এখন কি খাই। প্রচণ্ড খিদে পেয়েছে, আর সহ্য করতে পারছি না, এখন কিছু একটা অর্ডার দেবো, দিয়ে খাবো। অবশ্যই কি খাচ্ছি আপনাদেরকে দেখাবো। প্রচণ্ড খিদে পেয়েছিল, ব্লগ করার কথা কিন্তু মনে নেই। এখানে দেখতে পাচ্ছেন এটা একটা তরকারি রয়েছে এবং ওখানে কোনো একটা তরকারি আছে, এখানে ডাল রয়েছে, এখানে একটা চাটনি রয়েছে, এখানে কাতলা মাছের একটা ঝোল রয়েছে, এখানে ভাত এবং ঝুরি আলু ভাজা, স্যালাড, অনেক কিছু দিয়েছে দেখতে পাচ্ছেন। এগুলোর দাম হচ্ছে মাত্র 120 টাকা। তো দীঘায় কিন্তু অনেক রিজনেবল দাম এবং অনেক সস্তা দামে কিন্তু আমরা খাবার পেয়ে থাকি। তো অবশ্যই কিন্তু এই হোটেলটা মেনশন করব, অবশ্যই এখানে এসে খেতে পারো। আমি ডাল দিয়ে আর ভাজি দিয়ে খেয়েছি, টেস্ট ঠিকই আছে এবং সমস্ত কিছু খেয়ে আপনাদেরকে জানাবো যে কোনটা কেমন টেস্ট রয়েছে। পাচ্ছেন আমি খাওয়া শুরু করছি, সবজি মাখিয়ে খেয়ে দেখি। সবজির টেস্ট ঠিকই আছে, খাওয়া যাবে, সমস্যা নেই। লঙ্কা খেতে খুব ভালো লাগে, লঙ্কাও খাচ্ছি দেখতে পাচ্ছ। এবং এই সবজিটা খেয়েছি, এটা কি সবজি আছে দেখি, এটা সম্ভবত কোনো একটা শাকের সবজি আছে, লঙ্কার সবজি, ভালোই লাগবে। লঙ্কা খেতে ভাই ভালোই লাগে, ঠিক আছে। তো মাছ খেয়ে দেখি কেমন লাগছে। এই যে মাছ দেখতে পাচ্ছ, মাছটা খেয়ে দেখি। কাতলা মাছ তো কাতলা মাছের মতোই লাগবে, কিন্তু এখানকার দীঘার মাছে একটু টেস্ট বেশি হয়, খেতে ভালোই লাগলো। চলো খাওয়াটা আমি শেষ করি, তারপরে আবার কন্টিনিউ করছি। আমি রয়েছি ওল্ড দীঘার যে 3 মাথা মোড় আছে, সেখানে একটু আগে লাঞ্চ করলাম, সেটা আপনারা দেখলেন। লাঞ্চটা সত্যিই খুবই ভালো ছিল। দীঘার হোটেলের সমস্ত হোটেলগুলোই ভালো, কিছু হোটেল আছে একটু ভালো, হয়তো খিদে পেয়েছে ওই জন্য খাবারগুলো এত মজা লেগেছে। দীঘায় আসবো আর ঘোড়া দেখবো না, তাই কখনো হয় নাকি? সন্ধ্যার সময় এখন ভাটা পড়ে গেছে, সেই জন্য দেখতে পাচ্ছ শত শত দর্শনার্থী এবং ট্যুরিস্টরা তারা কিন্তু সমুদ্রে নেমে পড়েছে। আমার আর সমুদ্র নামার ইচ্ছা নেই, এবারে এক জায়গায় চুপ করে বসে থাকবো। 7টার সময় যদি এখানে নেটওয়ার্ক পাই অবশ্যই লাইভটা করব, নইলে হোটেলে শুয়ে পড়বো, নয় বাসে করে সোজা কলকাতায় বেরিয়ে যাব। তো দেখি কি করতে পারি। দূরে বিস্তৃত সমুদ্র সৈকত দেখা যাচ্ছে, বে অফ বেঙ্গল দেখা যাচ্ছে, এগুলো দেখতে পাচ্ছ। এর জন্যই কিন্তু দীঘা বেঁচে আছে। এই বোল্ডার তুলে দিলে আরও কিন্তু 2-3 কিলোমিটার
2-4 বছরের মধ্যে নিয়ে নেবে। কারণ আজ থেকে 100 বছর আগে এখান থেকে 3 কিলোমিটার দূরে ছিল সমুদ্র। 3 কিলোমিটার কাছে কিন্তু সমুদ্র চলে এসছে। আমাদের পৃথিবীটাকে এইভাবে কিন্তু সমুদ্র খেয়ে নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই বোল্ডারগুলোর জন্যই বেঁচে আছে এখনও আমাদের সমুদ্র সৈকত। তো এইভাবেই মোটামুটি কতদিন চলতে থাকবে জানি না। যেভাবে উষ্ণায়ন বাড়ছে কী পরিস্থিতি হবে সেটা শুধু ভগবানই জানে। আমরা মোবাইলটা চার্জে বসিয়েছিলাম, কিন্তু মোবাইলটা বার না করে আর পারলাম না। সন্ধ্যাকালীন যে দৃশ্য সমুদ্র সৈকতের এবং বে অফ বেঙ্গলের, সেটা বলার নয়। এত সুন্দর মনোরম দৃশ্য, আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। যত দেখছি তত প্রেমে পড়ে যাচ্ছি, যত দেখছি তত পাগল হয়ে যাচ্ছি। যেহেতু এখন টাইটটা কম রয়েছে, ঢেউটা কম রয়েছে, ভাটা পড়ে গেছে, আবার 8টার দিকে ঢেউ আসবে। তখন যদি আমি এখানে থাকি অবশ্যই দেখাবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন। সন্ধ্যার টাইমে প্রচণ্ড মেঘাচ্ছন্ন আকাশ এবং বারে বারে বিদ্যুৎ চমকাচ্ছে দেখতে পাচ্ছেন। এবং সামনেই কিন্তু রয়েছে বে অফ বেঙ্গল। এদিকে হাজার হাজার দর্শনার্থী এবং টুরিস্টরা এখানে সব বসে রয়েছে, আর আমি একদম পিছনটায় বসে রয়েছি। আর কিছুক্ষণের মধ্যে আমাদের লাইভ শুরু হবে, কিন্তু লাইভ আজকে হবে কিনা বলতে পারছি না, যেহেতু প্রচণ্ড মেঘাচ্ছন্ন আকাশ, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। সেই জন্য লাইভ কীভাবে করবো সেটা বুঝতে পারছি না। এখন মোটামুটি আমি এখানে বসে রয়েছি বে অফ বেঙ্গলের পাশে, দীঘা সুন্দরী বা দীঘা সমুদ্র সৈকতের পাশে। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন প্যারাডাইস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস টিভি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওল্ড দীঘার আমি সামনে দাঁড়িয়ে রয়েছি, এবং এখানে কিছু বড় বড় হ্যালোজেন লাগিয়ে দিয়েছে যাতে সাধারণ মানুষ রাতের বেলাও ঢেউ দেখতে পারে। সত্যি আমাদের রাজ্য সরকারের কোনো তুলনা হয় না, ঠিক আছে। আগে আমরা যখন আসতাম তখন কিন্তু আমরা রাতে ঢেউ দেখতে পেতাম না, কিন্তু এখন আমরা রাতেও ঢেউ দেখতে পাচ্ছি এবং ঢেউ উপভোগ করতে পারছি। আর যেহেতু আজকে একা এসেছি আমি দীঘাতে কিছু কাজ নিয়ে, তো এই যে সময়টা একাকিত্বর সময়, কিন্তু কি বলবো, অন্যরকম ফিল পাচ্ছি। এবং আমার যে অতীতের যে ঘটনাগুলো দীঘায় ঘটেছে, এখানে বন্ধুবান্ধব নিয়ে যে স্মৃতিগুলো রয়েছে, বা আমার ওয়াইফকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে যে স্মৃতিগুলো আমার এখানে চারণ হয়েছে, সেই স্মৃতিগুলো কিন্তু ভেসে উঠছে। এবং এখানে দাঁড়িয়ে হারিয়ে যাচ্ছি বন্ধুরা, এবং মনে হচ্ছে যেন অতল সমুদ্রের অতল গভীরে, সেখানেই বা না কী রয়েছে। যদি সমুদ্রের ধারে দাঁড়িয়ে আমরা এই অনুভূতি পাই, যারা বড় বড় জাহাজ বড় বড় শিপ নিয়ে সমুদ্রের মাঝায় মাসের পর মাস তারা থাকে, তাদের কী রকম অনুভূতি হয়, তারা কিভাবে বাঁচে। তো এই যে সমুদ্রের কি এই খেলা, আল্লাহ পাক ভগবান জানেন। এই যে ঢেউয়ের পর ঢেউ উঠতেই থাকে, মানুষের মনের মতো, মানুষের মনের সঙ্গে এই ঢেউয়ের কিছু কানেকশান হয়তো রয়েই গেছে, জানি না, কিছু জানি না। অবশ্যই টিপটিপিয়ে বৃষ্টি হচ্ছে, আর আমি দাঁড়িয়ে আছি ছাতি নিয়ে, এবং এখানে অনেক কাপাল রয়েছে দেখতে পাচ্ছ। একটা কাপাল রয়েছে, এদিকে অনেক রকম কাপালরা রয়েছে, তারা কিন্তু সবাই মিলে এখানে কিন্তু এনজয় করছে এবং এই সন্ধ্যাটাকে কিন্তু উপভোগ করছে। আর ছাদের নিচে বসে প্রেম করার মজাটাই আলাদা, তাই না? তো যাই হোক, এই ঢেউটা আপনাদেরকে দেখানোর জন্যই মূলত আবার রাতের বেলা ব্লগ করা। দেখতে পাচ্ছেন একদম ঢেউয়ের জল পায়ের কাছে এসে পড়ছে, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, হারিয়ে যাচ্ছি বলতে পারো। অনেক দূর বিস্তৃত কিন্তু দেখতে পাচ্ছি, উপর দিয়ে অনেক বড় বড় হ্যালোজেন লাগিয়ে দিয়েছে যাতে ঢেউয়ে কিন্তু আলোটা পড়ে এবং সাধারণ মানুষ উপভোগ করতে পারে। এই যে প্রচেষ্টা, এটা শুধু আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সরকার বলেই এটা সম্ভব হয়েছে। তো আমি অবশ্যই আমাদের উন্নয়নের সরকারকে অনেক সাধুবাদ জানাই। আবার 2026-এ তিনি ঘুরে আসতে পারেন, সেই প্রচেষ্টা আবার সবাই মিলে আমরা করি, এবং আমরা সবাই মিলে কিন্তু প্রচেষ্টা করি। তো চলুন, রাত অনেক হয়ে গেছে, এখন দেখি হয় হোটেল নিতে হবে, নয় বাড়ি যেতে হবে। এখন স্ট্রিটের দিকে যাব এবং সেখানে গিয়ে কি করি ভাববো। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন, রাতে কি ডিনার করছি জানাবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা দীঘা থেকে কিন্তু এই ভলভো গাড়িটা দেখছি, দেখতে পাচ্ছেন গাড়িটার নাম আছে সিনামিতা। প্রচণ্ড ভালো গাড়ি এবং পুশব্যাকটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন। রাতের বেলা তবুও গাড়িটা কিন্তু ঝকঝক করছে, ভেতরের পরিস্থিতিও খুব ভালো এবং
এবং এই গাড়িতে ফিরে মানে এই পর্যন্ত ফুললি কমফর্টেবল। আমরা কিন্তু কোলাঘাটে চলে এসেছি, দেখতে পাচ্ছ কোলাঘাটে কিন্তু এখন মোটামুটি ভিড় রয়েছে। এখন সবে মাত্র 1:30 বাজে রাত। আমরা সম্ভবত 2টো থেকে 2:30টার মধ্যে ধর্মতলা ঢুকে যাব, তারপরে কোথায় কী করব সেটাই ব্যাপার। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব খাওয়া দাওয়া চলছে চারিদিকে। গাড়িটা আমি এই সাইড দিয়ে দেখানোর চেষ্টা করি, খুবই ভালো এবং সুন্দর। ফুল এসি, চিল এসি রয়েছে আর সুন্দর, কিন্তু ভিতরে ইন্টেরিয়ার খুব ভালো। সিটগুলো মোটামুটি বড়, কারণ উপরে স্লিপার রয়েছে, নিচেই কিন্তু আপনার সিটিং রয়েছে। তো আমি সিটিংয়ে যাচ্ছি, সেটা আপনাদেরকে দেখিয়েছি বা দেখাবো। এবং আপনারা যারা এই গাড়িটা নিতে পারেন, সুমিত্রা অবশ্যই নিতে পারবেন, গাড়িটা কিন্তু ভালো আছে। চলুন আমরা এখন হোটেলের দিকে যাই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেণুকা হোটেল রয়েছে, সমস্ত রকম ব্যবস্থাপনা কিন্তু আছে। তো অবশ্যই এখানে রাত্রেবেলা নামলে একটা মেলা মেলা ফিল হয়, ভালো লাগে। বন্ধুরা দেখতে পাচ্ছেন রাতের বেলা তো আর কিছু খাওয়ার তেমন সময়ও নেই। আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, আর মাত্র 5-7 মিনিটের মধ্যে ছাড়বে, কারণ ডিনার করতে গেলে অনেক সময় লাগবে। আর 2টোর মধ্যে যেহেতু আমরা ধর্মতলায় ঢুকে যাব, সেই জন্য ডিনার বাড়ি গিয়েও করতে পারবো। তো এখন আমরা এখান থেকে একটু ডিম টোস্ট খেয়ে নিচ্ছি, তারপরে আমরা ধর্মতলায় নেমে ওখান থেকে উবের নিয়ে বাড়িতে গিয়ে তারপরে খাবো। সত্যি গাড়িটা খুবই কমফোর্টেবল এবং দেখতে পাচ্ছ পুশব্যাক সিট রয়েছে, আমরা সহজেই কিন্তু আরামদায়কভাবেই যেতে পারছি। আর ওপারে কিন্তু রয়েছে স্লিপারের টিকিট পাইনি, সেই জন্য আমরা পুশব্যাক সিট আমাদের নিতে হয়েছে। এবং তাতে কিন্তু বিশেষ কষ্ট হয়েছে তা নয়, অল্প একটু জানি, মাত্র 4 ঘন্টার জানি, এতে করা যায়, সমস্যা কিছু নেই। তো যারা ডাইরেক্ট ধর্মতলা থেকে যেতে চাও রাতে, মানে রাত 12টা-1টা পর্যন্ত বাস থাকে, এবং দীঘা থেকেও ফিরতে পারো, এই নিচে পুশব্যাক সিট নিয়েও আসতে পারো। মাত্র 350 টাকা ভাড়া নিয়েছে, এসিটা চিল্ড আছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এসির ভেন্টিলেটরগুলো আছে এবং লাইটটা একটু পরে বন্ধ হয়ে যাবে, এবং খুব সুন্দর পরিস্থিতি, সমস্যা কিছু নেই। তো আসতে পারো, সমস্যা নেই। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শিয়ালদা নেমে গেছি, এখন রাত 3টে বাজে। এখন এখান থেকে উবের নিতে হবে, উবের নিয়ে আমরা নিউ টাউন যাব। আপনারা আমাদের সঙ্গে। রাতের শিয়ালদা কত নির্জন, তাই না? এখন রাত 3টে বাজে, আমরা কিন্তু রাজাবাজারের দিকে যে ফুটপাথটা রয়েছে সেই ফুটপাথটা ধরে এগিয়ে যাচ্ছি। দিনের বেলা এই রাস্তায় তিল ধরানোর জায়গা থাকে না। এখন দেখুন কত নিস্তব্ধ, কলকাতা একদম মানে নিস্তব্ধ হয়ে পড়ে আছে। তো আমরা শিয়ালদা স্টেশনের দিকে যাচ্ছি, 1 ঘন্টা ওয়েট করব, তারপরে গাড়ি নিয়ে চলে যাব। দেখতে পাচ্ছেন শিয়ালদায় কিন্তু মোটামুটি বৃষ্টি হচ্ছে। এখন রাত 3টে বাজে, আমরা দীঘা থেকে ফিরলাম এবং এখন শিয়ালদা স্টেশনের দিকে যাচ্ছি, ওখানে একটু রেস্ট নেব, তারপরে সকাল হলে আমরা এখান থেকে বাড়ির দিকে পৌঁছাবো। ফাইনালি সকাল 7টা বাজে, এখন ইউনিটেক গেট 1 এসে নামলাম। এবং এখানে তো সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে। কালকে 3টের সময় শিয়ালদা নামিয়ে দিয়েছিল, আর বৃষ্টি হচ্ছিলো বলে গাড়ি টাড়ি কিছু পাইনি। শিয়ালদা স্টেশনে ছিলাম, ওখানেই একটা কিছু বিছিয়ে শুয়ে পড়েছি এবং ওখানেই 1-2 ঘন্টা মতো ঘুমও হয়ে গেছে, এখন ফ্রেশ লাগছে। এবারে আমি এখন ওখান থেকে মেট্রো নিয়ে, শিয়ালদা থেকে মেট্রো নিয়ে আমি চলে এসেছি করুণাময়ী। ওখান থেকে বাস নিয়ে গেট 1, বন্ধু আসছে, বন্ধুর গাড়িতে এখন চলে যাবো বাড়িতে। তো জার্নি করা খুবই কষ্টকর, কিন্তু অবশ্যই অনেক এনজয়মেন্ট রয়েছে। তো চলুন দেখি, এগিয়ে যাই।